हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভার্সেস দীপিকা পাডুকোন। তো অলরেডি আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, বাট তখন সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্টেটমেন্টটা আসেনি। আমি সেখানে একটা কথা বলেছিলাম যে দীপিকা পাডুকোন যে মানে রেমুনারেশন চেয়েছে, প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, বলেছে দিনে আমি 6 ঘন্টা থেকে 8 ঘন্টাই কাজ করবো, এরকম মানে বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন খবর আসছিল। কোনোটাই কেউ বলছিল 6 ঘন্টা, কেউ বলছিল 8 ঘন্টা। তো দীপিকা পাডুকোন রিসেন্টলি মা হয়েছে, তার একটা বাচ্চা রয়েছে। তো সে যদি বলে আমি 8 ঘন্টার বেশি কাজ করবো না, সেটা জাস্টিফাইড। সে একটা স্টারডাম অ্যাচিভ করেছে, তার একটা পপুলারিটি আছে। তো সেখানে সে যদি একটা রেমুনারেশন চেয়েছে, সেটা যদি মেকার্সরা রাজি হচ্ছে না, সে তার দিক থেকে একটা দাবি রাখতেই পারে। সেদিক থেকেও পুরো জিনিসটা জাস্টিফাইড। এবং আরো একটা কথা যেটা আমি বলেছিলাম যে দীপিকা পাডুকোনকে আমরা ভালো ভালো ছবিতে দেখেছি, পিকুর মতো ছবিতে দেখেছি। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবিতে যেহেতু ফিমেল ক্যারেক্টার্স আর নট ওয়েল রিটেন, তারা অ্যাক্টিং ভালো করে, যে অ্যাক্টারকে নেওয়া হয় তাদের থেকে অ্যাক্টিং ভালো বার করে আনে ভাঙ্গা, বাট ক্যারেক্টারগুলো ওয়েল রিটেন নয়। তো সেইখানে দীপিকার হয়তো অতটা কন্ট্রিবিউশন থাকতো না, এটা আমার মনে হয়েছিল। ঠিক আছে, আমি লাস্ট ভিডিওতে বলছিলাম। বাট ওখানে আমি একটা কথা বলছিলাম, দীপিকা পাডুকোন কিন্তু আমি অ্যাজ এ পার্সোনালিটি খুব একটা পছন্দ করি না। সে যে পাবলিক স্টেটমেন্ট গুলো দিয়ে থাকে বা এই করে, সেগুলোতে আমি খুব একটা পছন্দ করি না। সেটা দেখবেন আগের ভিডিওটা আপনারা চালিয়ে দেখে নিতে পারেন, সেই কথাটাও বলেছিলাম। এবং সে অ্যাজ এ প্রফেশনাল তার এইটা তার ডিমান্ড ছিল, সেটা মেকার্সদের সাথে, প্রডিউসারের সাথে, ডিরেক্টরের সাথে ম্যাচ করেনি। সে ছবি থেকে বেরিয়ে গেছে, 100% ভালো করেছে। এবং তার যদি মনে হয়েছে যে অ্যাটলিস্ট ছবিটা করলে সেখানে তার বেটার ক্যারেক্টার থাকবে, বেটার পারিশ্রমিক সে পাবে, তাহলে সেটা জাস্টিফাইড সে তার দিক থেকে। সেটা নিয়ে আমি দীপিকাকে একেবারে সেম করছি না, ঠিক আছে। এবং উল্টে ওই ভিডিওটাতে আমি ভাঙ্গাকেই বলেছিলাম যে ভাঙ্গা ছবিতে ফিমেল ক্যারেক্টার্স আর নট ওয়েল রিটেন। বাট এইবারে মানে ভাঙ্গা যে স্টেটমেন্টটা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা লিখেছে কালকে, সেটাতে কিন্তু আমি ভাঙ্গার সাইডে আছি। ঠিক আছে, দেখুন কথা হচ্ছে ভাঙ্গা ওখানে কি লিখেছে। সে লিখেছে দীপিকা পাডুকোন পার্ট অফ দ্য স্টোরি লিক করেছে মিডিয়া পোর্টালস এর কাছে। ঠিক আছে, যখন ভাঙ্গা একটা ডিরেক্টর একটা অ্যাক্টরকে অ্যাপ্রোচ করছে, ভাঙ্গা দেখুন পুরো স্ক্রিপ্ট দেয় না। যেরকম ববি দেওল পুরো অ্যানিমালের গল্প জানতো না, অনিল কাপুরও জানতো না, তারা বিটস এন্ড পিসেস জানতো। রণবীর কাপুর ওয়াজ দ্য অনলি পার্সন যে পুরো গল্পটা জানতো। তো ভাঙ্গা যখন বিটস এন্ড পিসেসে দীপিকাকে একটা স্টোরি বলেছে, তার ক্যারেক্টারটা বলেছে, ঠিক আছে, তো তাদের মধ্যে একটা চুক্তি রয়েছে, মানে যেটা হয়তো সবসময় হয়তো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা নেই না একদম অফিসিয়ালি, বাট এটা একটা নিয়ম, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম, যে যখন আপনি কোনো অ্যাক্টারকে কিছু বলছে, সে যদি নাও করে, সেখানে নন ডিসক্লোজার থাকবে। সে বাইরে গিয়ে 50 জায়গায় ওই গল্পটা বলে তারপর সেটাকে রটিয়ে বেড়াবে, সেটা কিন্তু করা উচিত নয়। ঠিক আছে, এটা প্রফেশনাল নয় একেবারে। তো ভাঙ্গা সেই অ্যালিগেশনটা দিয়েছে যে পোর্টালকে আর কি লিক করছে। এবং সে আরো একটা কথা বলেছে যে তৃপ্তি দিমড়িকে, যাকে রিপ্লেস মানে দীপিকাকে রিপ্লেস করা হয়েছে তৃপ্তি দিমড়িকে দিয়ে, তাকে আর কি যাতে তার ইমেজটাকে টার্নিশ করা যায়, সেটা আর কি দীপিকা দেওয়ার চেষ্টা করছে। এই দুটো অ্যালিগেশন মূলত ভাঙ্গার পোস্টে সে দিয়েছে। এবং সে বলেছে যে আগলিবার বললাম তো পুরো স্টোরি বললাম, মুঝে कोई फर्क नहीं पड़ता। দেখুন প্রথম কথা হচ্ছে বাংলা স্টোরি বাইরে বেরোলেও কিছু ছবিটার এফেক্ট হবে না। প্রথম কথা, প্রভাসের ছবি, প্রভাস একজন বড় স্টার, বাংলা হিমসেলফ স্টার ডিরেক্টর। এবং বাংলার ছবি যে গল্প, যে ওয়ান লাইনার, সেগুলো যদি বাইরে চলেও আসে তাতে কিচ্ছু ম্যাটার করে না, বিকজ ওর ছবিটা পুরোটাই ট্রিটমেন্টের উপর দাঁড়িয়ে আছে, স্ক্রিন প্লের উপর দাঁড়িয়ে আছে। তো আপনি কবির সিং এর যদি গল্পটা দেখেন, ওটা ওয়ান লাইনার গল্প, সেটা অর্জুন রেড্ডি আগে বেরিয়ে গেছিল, গল্প তো আউট ছিল, তাতে কি হয়েছে, কবির সিং এর কোনো এফেক্ট করেছে? ওটা ট্রিটমেন্ট, পারফরমেন্স সবকিছুর উপর দাঁড়িয়ে আছে, মেকিংটার উপর দাঁড়িয়ে আছে। তো সেখানে কিচ্ছু এফেক্ট করবে না, প্রথম কথা। তো সেটা যে বাংলা বলছে মেরে কো কোই ফার্ক নেই পড়তে, ওটা একদম পারফেক্ট বলছো। আর ও নিজের ক্রাফটের উপর 100% কনফিডেন্ট। ঠিক আছে, ওর সিনেমার আইডিওলজির সাথে আমি এগ্রি না করতে পারি, বাট ওর সিনেমার মেকিংটা এতটাই পলিশড হয়, সেটা সাউন্ড ডিজাইন হোক, সেটা টেকনিক্যালিটিস হোক, এডিটিং হোক, পারফরমেন্স বার করে আনা হোক, বা একটা সিনে যেভাবে ইন্টেন্সিটি দিয়ে লেখে, সেগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং হয়। তো সেইটা আর কি অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে জিনিসটা খারাপ সেটাও বলবো, যেটা ভালো সেটাও বলবো। এবার কথা হচ্ছে দীপিকা এই যে কাজটা করেছে, যে আনপ্রফেশনাল বিহেভিয়ারটা, যে তার দিক থেকে সে এই যে লিক করে বেড়াচ্ছে, যে বোল্ড সিনস আছে, এ আছে, এগুলো দুদিন আগে অব্দি মিডিয়াতে ছিল না, এখন চলে আসে যে এই ছবির মধ্যে প্রচুর বোল্ড সিন থাকতে চলেছে প্রভাস এবং মানে তৃপ্তি দিমড়ির মধ্যে। এগুলো মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা মনে করছে যে দীপিকা লিক করেছে, নিশ্চয়ই তার কাছে এসেছে। এবং ভাঙ্গার দেখবেন একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও যেটা ফিল করে সেটা ও বলে দেয়, একদম ওপেনলি বলে দেয়। তো এই জিনিসটা কি হয়েছে, এবার দেখুন এটা দীপিকার দিক থেকে করাটা একেবারেই আনপ্রফেশনাল হচ্ছে। ভাই তোমার যদি না পোষায় তুমি করো না ছবিটা, ঠিক আছে, কেউ তোমাকে বারণ করছে না। তোমার মানে পারিশ্রমিক হতে পারে, তোমার স্ক্রিপ্ট, তোমার ক্যারেক্টার, সেগুলো যদি পছন্দ না হয়ে থাকে, তুমি ছবি থেকে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য বা রেমুনারেশনের জন্য বেরিয়ে গেছো, ভালো করেছো, কিন্তু তুমি স্টোরি লিক করতে পারো। দিস ইজ আ ভেরি ভেরি আনপ্রফেশনাল অ্যাটিটিউড। এটা প্রথম দীপিকার বিশাল বড় ভুল। এবং সেকেন্ড হচ্ছে যে তৃপ্তি দিমড়িকে ছোট করা। তৃপ্তি দিমড়ির এগেনস্টে এই একটা বলিউডের ক্যাম্পেইন, এটা কিন্তু বহু দিন ধরেই চলছে। আপনারা যদি দেখেন অ্যানিমালের পরবর্তীতে সে পপুলার হয়েছে, তার হাতে প্রচুর কাজ এসছে, এটাও যেরকম সত্যি। আপনি দেখবেন কদিন আগে, বেশ কিছুদিন আগে একটা এরকম খবর উঠেছিল যে আশিকি 3-তে তাকে পার্ট নেওয়া, মানে রোল দেওয়া হচ্ছে না, বিকজ লোকে ভাবছে যে তৃপ্তি দিমড়ি মানে অনেক বেশি বোল্ড চরিত্র করে ফেলেছে, তাই জন্য বোল্ড সিনস করে ফেলেছে অন স্ক্রিনে, তাই জন্য সে অতটা পিওর নয়, যাতে সে আশিকি 3-তে যেরকম ক্যারেক্টার, যেরকম ইনোসেন্ট টাইপের ক্যারেক্টার, সেটা করার জন্য সে অ্যাপ্লিকেবল না। এই একটা ক্যাম্পেইন কিন্তু চলে যাচ্ছিল। এটা আপনি দেখবেন বিশালভাবে আর কি হয়েছিল, সেটা নিয়ে
হলিউড রিপোর্টার আর্টিকেল করেছিল, অনুরাগ বাসু স্টেটমেন্ট দিয়েছিল এটা যে না আমরা কিছু করিনি, আমাদের দিক থেকে এটা কিছু স্প্রেড করা হয়নি। তো এটা কিন্তু এরকম একটা নেগেটিভ ক্যাম্পেন তৃপ্তি দিমনির বিরুদ্ধে চলছে। এবার যেহেতু সে আউটসাইডার, তৃপ্তি দিমনি কিন্তু অভিনেত্রী খুব ভালো, অ্যানিমালের জন্য পপুলারিটি পেয়েছে, বাট তার আগের কাজগুলো তার অনেক অনেক বেটার, সেটা লেলা মজনু হোক, কালা হোক, বুলবুল হোক, এটা আমি বারবার বলে আসি। আমি তৃপ্তি দিমনিকে সেই সময় থেকে অ্যাপ্রিসিয়েট করছি। আমার কথা হচ্ছে যে সে তো একজন আউটসাইডার, সে নিজের মতো করে একটা জায়গা করেছে। প্রথম কথা, দীপিকা পাডুকোন তো 10টা বয়ফ্রেন্ড ধরে ধরে নিজে একটা জায়গা করেছিল, ঠিক আছে, এই হিরোকে ডেট করছে, অমুক ক্রিকেটারকে ডেট করছে, এইসব তো কেরিয়ারের প্রথম দিকে দীপিকা প্রচুর করেছে, ঠিক আছে। এখন তো মানে সাকসেসফুল হয়ে গেছে বলেই তার আগের সব পাপ ধুয়ে যায় এটা তো নয়। দীপিকা অ্যাক্ট্রেস খুবই ভালো, ঠিক আছে, তার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা সবই ঠিক আছে, গ্ল্যামারাস সবকিছু ঠিক আছে, কিন্তু দীপিকা পাডুকোন কিন্তু কেরিয়ারের ইনিশিয়ালি অনেকজনকে ধরে অনেকজনের কাঁধে পা দিয়ে তারপরেই উঠেছে, ঠিক আছে। এবং এখনো শাহরুখকে তোষামত করে এই জন্যই রাখে, বিকজ শাহরুখ ওকে বড় বড় ছবিতে কাস্ট করে, নাহলে শাহরুখের ছবিতে ওর কিছু পাঠানেও কিন্তু ওর কিছু করার ছিল না, ঠিক আছে। এবং দীপিকা থেকে আলিয়া ভাট কিন্তু অনেক অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও আলিয়া ভাট কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে। তাকে কেন্দ্র করে আলফার মতো একটা ছবি কিন্তু স্পাই ইউনিভার্সে হচ্ছে। সে যদি দেখেন বাসানওয়ালার মতো একটা ডিরেক্টরের সাথে অ্যাজ এ প্রডিউসার কাজ করছে, সে কিন্তু ভালো ভালো ছবি কিন্তু প্রডিউস করছে, ডার্লিংসের মতো ছবি প্রডিউস করছে। সে কিন্তু নতুন একটা নিউ কামার্সদেরকে ব্রেক দিচ্ছে। খুব শীঘ্রই একটা ওটিটিতে কাজ করবে, যেখানে অ্যাজ এ প্রডিউসার সি উইল মানে ব্যাক সাম নিউ কামার্স। অনুষ্কা শর্মা অ্যাজ এ প্রডিউসার কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে। সে তখন ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে গেছে, কাইন্ড অফ বলতে পারেন, যে সে যেহেতু ফ্যামিলি সামলাতে চায়। তাহলে অনুষ্কা শর্মা পাতাল লোকের মতো সিরিজ কিন্তু দিয়েছে, NH10 এর মতো কাজ কিন্তু অ্যাজ এ প্রডিউসার সে করেছে। তো অনুষ্কা শর্মা প্রডিউসার হিসেবে অনেক এগিয়ে ছিল, আলিয়া ভাটও এগিয়ে ছিল, এবং অভিনেত্রী হিসেবে আলিয়া ভাট যা যা কাজ করে নিয়েছে সেটাও খুব ভালো অনুষ্কাও কিন্তু করেছিল, ঠিক আছে। তো দীপিকা কিন্তু সে একটা ছাপাক করেছে প্রডিউসার হিসেবে, তারপরে কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে, এবং ফিমেল সেন্ট্রিক ছবি সে বহু বছর করেই না, সে পিকু লেভেলের কাজ বহু বছর তার থেকে আমরা পাই না, ঠিক আছে। তো দীপিকা সেদিক থেকে একদিকে এমনিই খারাপ ছিল, কিন্তু আমার কথা হচ্ছে যে দীপিকা পাডুকোন, এটা তো হতে পারে না যে দুদিন আগে অব্দি এই চরিত্রটাকে নিয়ে এর যে বোল্ড সিন থাকবে কি থাকবে না, কি হবে কি হবে না, এটা নিয়ে কোনো খবর ছিল না। দীপিকা যেই ওয়ার্কআউট করলো তার পরবর্তী থেকে এরকম একটা মানে স্পেকুলেশন ঘুরতে শুরু করলো, প্রচুর বোল্ড সিন থাকবে প্রভাস এবং তৃপ্তি দিমনির মধ্যে, হ্যান ত্যান, ঠিক আছে। তার রেমুনারেশনটা বাইরে চলে এলো যে 4 কোটি টাকা নিয়ে করছে মাত্র। তো এইগুলো কি করে হলো? তো এটাই আর কি সন্দীপ রেড্ডি বাংলা অ্যালিগেশন দিচ্ছে যে তুমি একটা ইয়াং অ্যাক্ট্রেসকে টার্নিশ করবার চেষ্টা করছো, এবং এই ধরনের পিআর গেমস কিন্তু বলিউডে চলে। এবং দীপিকা পাডুকোন কিন্তু প্রচন্ড জেলাস নিজের কন্টেম্পোরারিদেরকে নিয়ে। আপনি যদি দেখেন মানে ও সিকিওর নয়। এটা কফি উইথ কারণে দেখবেন একবার আলিয়াকে যখন জিজ্ঞেস করেছে যে তোমার কোন কাকে ভালো লাগে, ও বলেছে যে আমার অমুক অমুককে ভালো লাগে। দীপিকাকে যখন কারণ জিজ্ঞেস করছে, ও বলছে যে আমি মনে হয় আমি বেস্ট, আমার সমকালীন কেউ বেস্ট নয়, ঠিক আছে। তারপরে একবার কি হয়েছিল, আলিয়া ভাট কোন একটা, মানে এগুলো তো আমি ফলো করি না, কখনো কথাও বলি না, কারণ এগুলো গসিপ টাইপের, বাট আমি এই ভিডিওটার জন্য স্পেসিফিক্যালি বলছি। আলিয়া ভাট কোথায় একটা গেছিল, ইন্টারন্যাশনাল কোথায়, ওই গ্যাল গ্যাডোটের সাথে ছবি করেছিল, ওটার জন্য ইন্টারন্যাশনাল কিছু একটা ছিল। তো সেই সময় দীপিকা পাডুকোন ওর মানে সেদিনকেই আর কি মানে আলিয়া সব ছবি টবি পোস্ট করছিল, দীপিকা সেম দিনকে ওই অস্কারে কিভাবে সেজেছিল কি করেছিল সেটা সঙ্গে সঙ্গে পোস্ট করেছে। তো তখনও কিন্তু অনেকে মানে যারা এক্স যেটা টুইটার, সেখানে অনেকে কিন্তু দীপিকাকে কল আউট করেছিল যে ভাই তুমি আলিয়ারটা যেদিনকে বেরোলো সেদিন কি তোমাকে তোমারটা ছাড়তে হবে কেন, তোমারটা তো ইভেন্টটা হয়েছে অনেকদিন আগে, তাহলে তখন তুমি ছাড়োনি কেন। তো দীপিকা পাডুকোন এই জিনিসপত্রগুলো নিয়ে মানে ব্যাড পিআর গেম, ডার্টি পিআর, এই জিনিসটা বহুদিন ধরেই সে করে আসছে, এটা কিন্তু নতুন নয়। তো দীপিকার উপরে এই যে অ্যালিগেশনটা যাচ্ছে যে তৃপ্তি দিমনিকে মেলাইন করা, তার ইমেজটাকে টার্নিশ করা, আর তৃপ্তি দিমনির বিরুদ্ধে এই জিনিসটা, এই ক্যাম্পেনটা, নেগেটিভ ক্যাম্পেনটা বহুদিন ধরেই চলছে, ঠিক আছে। যে তৃপ্তি মানেই বোল্ড, মানে ওটা করছে। আর প্রথম কথা, সন্দীপ রেড্ডি বাংলার ছবি যে A রেটেড হবে এটাকে আমরা জানতাম না, এটা তো প্রথম দিন থেকে কবির সিং থেকে জানি, অ্যানিমালের সময় আমরা জানতাম। এবার ও সেটাকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে সেটা আমরা পরে মানে ছবিটার জন্য দেখার জন্য মুখিয়ে থাকি। ওর ছবিতে যে A রেটেড জিনিসপত্র থাকবে এটা কি আমরা জানি না? ভায়োলেন্স বলুন, সেক্স বলুন, এগুলো তো প্রথম দিন থেকে দেখে আছে। এবং ও কিন্তু আমি বলবো বরং যে সেক্স দেখায় সেটা অনেক বেশি অ্যাস্থেটিক্যালি দেখায়, ঠিক আছে। আরো বলিউডে অনেক ডিরেক্টর আছে যারা প্রচন্ড নোংরা ভাবে দেখায়, তো সেটা কিন্তু বাংলা কিন্তু ওইভাবে দেখায় না। আপনি যদি দেখেন কবির সিং এর প্রচুর লাভ মেকিং সিন আছে, বাট দে আর শর্ট ভেরি অ্যাস্থেটিক্যালি, সেটা অ্যানিমালেও কিন্তু, ঠিক আছে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বিনোদ চোপড়াও কিন্তু দেখাতো, আপনি যদি দেখেন এই পারিন্দা ছবিতে ওখানে লাভ মেকিং সিন আছে মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরের মধ্যে, বাট দ্যাট ইজ শর্ট ভেরি ভেরি অ্যাস্থেটিক্যালি। তো ইটস আ পার্ট অফ দ্য ফিল্ম, তো আপনি সেটা ইউজ করতেই পারেন, ঠিক আছে। এটা আজকে 2025-এ দাঁড়িয়ে হচ্ছে একটা বিগ ডিল হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর্টিকেল করতে হচ্ছে, এটাই আর কি বোকা বোকা জিনিস। এবং এই জিনিসটাতে আমি পুরোপুরি বাংলাকে সমর্থন করি যে দীপিকা পাডুকোনের স্টোরি লিক করা এটা বিশাল আনপ্রফেশনাল। এবং সেকেন্ড হচ্ছে যে তৃপ্তি দিমনিকে টার্নিশ করা, বিকজ দীপিকা ওয়ার্কআউট করার পর থেকে কিন্তু স্পিরিটকে নিয়ে এরকম আপডেট উঠে আসছে, যেটা কিন্তু তার আগে অব্দি আসছিল না, যে বোল্ড সিন থাকবে, এই থাকবে, ওই থাকবে।
থাকবে, এই কম রেমুনারেশন, এগুলো বাইরে এলো কি করে? এগুলো তো ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওর রেমুনারেশন কি, এটা তো টি সিরিজ ছড়াতে পারে না, যে টি সিরিজ কত রেমুনারেশন দিচ্ছে এটা তো বলছে না। তাহলে প্রভাসকে কত দিচ্ছে সেটা বলতে পারতো না। তো সেটা কেন মানে বাইরে এলো কি করে? তার মানে এগুলো ওদের পিআরকে দিয়ে করেছে। এই ধরনের জিনিসপত্র বলিউডে নোংরামি হয়। আর বাংলার ব্যাপার হচ্ছে কি, বাংলা পিআর গেম দিয়ে নোংরামি করাবে না, ও ডাইরেক্ট নিজেই বলবে। এটাতে আমি সাপোর্ট করি আর কি। বাংলার আইডিওলজি নিয়ে আমার প্রবলেম আছে, ওই যেভাবে ফিমেল ক্যারেক্টার দেখায় বা ছবির মধ্যে জিনিসপত্র দেখায় সেটা নিয়ে আমার প্রবলেম আছে। বাট এই যে জিনিসটা করেছে, একদম ডাইরেক্টলি ফেস টু ফেস বলে দিচ্ছে, নিজের নাম না করে পরিষ্কার বুঝতে পারছে কাকে বলছে, সেটা একদম ঠিক করেছে। তো আমি এটাতে বাংলাকে সমর্থন করি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ওভারঅল বিষয়টাকে নিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।